কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজ আমি স্বাস্থ্য রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টি কি? সেটি হচ্ছে পাইলস। আজ আমরা এই ভিডিওতে যে বিষয়গুলি জানব সেগুলি হলো পাইলস কেন হয়, প্রতিরোধ ও প্রতিকারে কি করবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভিডিও শেষে আমি পাইলস রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ কিছু ঘরোয়া রেমেডি অর্থাৎ ওষুধপত্র মেডিসিনের সাহায্য ছাড়াই কিভাবে এটা থেকে নিস্তার পাওয়া যায় সেই পদ্ধতিও জানাবো। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা গল্প দিয়ে ভিডিওটি শুরু করছি। সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের জীবনের একটি ঘটনা। 1978 সালে ক্রিসমাসের ঠিক আগে সপ্তাহখানেকের জন্য রাষ্ট্র পরিচালনার মতো গুরুদায়িত্ব অব্যাহতি নিতে বাধ্য হন তিনি। কারণ ছিল কি জানেন? সেটি হচ্ছে পাইলস। অনেকের জীবনে একটি বিড়ম্বনার নাম এই হেমারয়েড পাইলস বা অর্শরোগ। বয়স 50-এর কোটা যেতে না যেতেই শতকরা 50% মানুষ এই রোগে আক্রান্ত হন, এমনটাই বলা হয়েছে হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের একটি নিবন্ধে। তো আমরা জানি, চলো কেন হয় পাইলস। হেমারয়েড বা পাইলস নামগুলি সাধারণভাবে রোগ বোঝাতে ব্যবহৃত হলেও আসলে এটা পায়ুপথের শেষ অংশে থাকা এক ধরনের রক্তনালী গুচ্ছের সাধারণ নাম। বৃহদান্তের শেষভাগে মলদ্বারের ভিতরে ও বাইরে থাকা কুশনের মতো এই রক্তনালী গুচ্ছ বা জালিকার প্রয়োজন মতো সংকুচিত ও প্রসারিত হয়ে মলত্যাগের সহায়তা করে। পাইলস বা অর্শ রোগ হল এই রক্তনালী গুচ্ছের প্রদাহ বা সংক্রমণ। রোগটিকে আমরা প্রচলিত শব্দে যদি পাইলস নামে অভিহিত করি তাহলে এর কারণ নেহাতি কম নয়। দীর্ঘদিনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বা পুরনো ডায়রিয়া, মেদ, স্থূলতা, শারীরিক নিষ্ক্রিয়তা, আঁশযুক্ত খাবার কম এবং প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়ার এই রোগের মূল কারণগুলি হয়। এছাড়াও প্রেগন্যান্সি, বাড়তি ওজন এবং অন্যান্য কারণেও মল থেকে বেশি জোরাজুরি করলেও পাইলস হতে পারে। আর ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে কাজ করতে যারা অভ্যস্ত পাইলসের উচ্চ ঝুঁকিতে আছেন তারাই। যে কারণে বেশিরভাগ সময় বসে বসে কাজ করেন এমন চাকরিজীবীদের মধ্যে রোগটি একটু বেশিই দেখা যায়। কিভাবে বুঝবেন পাইলস হয়েছে? প্রাথমিক যে অবস্থায় পাইলসের জানান দেয় তা হলো মলদ্বার বা পায়ুপথের শিরা ফুলে যাওয়া বা গোটা বের হওয়া। ব্যথা বা অস্বস্তি না হওয়া পায়ুপথের ভিতরে পাইলস হলেও তা বোঝা মুশকিল। তবে পায়ুর বাইরের দিকে পাইলস বোঝা খুবই সহজ। গোটা বের হওয়ার পাশাপাশি হতে পারে ব্যথা, চুলকানি এবং রক্তপাতও। পাইলসের ক্ষেত্রে শিরা ফোলাকে আমরা 4টি পর্যায়ে ভাগ করতে পারি। তো এবার দেখে নিই পর্যায়গুলি কি কি। প্রথম পর্যায়ে শিরা ফুলে গেলেও তা বাইরে বেরিয়ে আসে না, অর্থাৎ সেটা শরীরের ভিতরেই থাকে। দ্বিতীয় পর্যায়ে শিরা মলত্যাগের সময় বাইরে বেরিয়ে এলেও তা আপনা আপনি ঠিক হয়ে যায়। তৃতীয় পর্যায়ে বেরিয়ে আসা শিরা নিজে নিজে ঠিক না হলেও হাত দিয়ে ঠিক করা যায়, অর্থাৎ চেপে ভিতরের দিকে প্রবেশ করে ঠিক করে নেওয়া যায়। চতুর্থ পর্যায়ে ফোলা শিরাকে আর আগের অবস্থায় ফেরানো যায় না। তো এবার দেখে নিই এই পাইলসের পরিণতিগুলি কি কি। প্রাথমিক অবস্থায় পাইলস তেমন একটা যন্ত্রণাদায়ক বা অস্বস্তিকর না হলেও প্রতিকারমূলক ব্যবস্থা না নিলে পাইলস বড় হয়ে ঘটাতে পারে নানাবিধ জটিলতা। যেমন রক্তপাতের ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দিতে পারে। মলদ্বারের বাইরে থাকা ফোলা শিরা বা ঘা হয়ে প্রচণ্ড ব্যথা ও চুলকানি হতে পারে। এমনকি ফোলা স্থানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে জায়গাটি পচেও যেতে পারে। তবে পাইলস থেকে কোলন বা রেকটাল ক্যান্সার হয় এমন একটি ধারণা প্রচলিত থাকলেও হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি নিবন্ধে বলা হয়েছে পাইলস এই ক্যান্সারগুলি সৃষ্টি বা এগুলিকে ঝুঁকি বৃদ্ধি কোনো কারণে ঘটায় না। অর্থাৎ আমরা যে মনে করি যে কোলন ক্যান্সার পাইলসের জন্য দায়ী, এটা কখনোই আমরা বলা যেতে পারে না। তো এবার আমরা দেখে নিই পাইলস থেকে প্রতিকার বা কিভাবে আমরা এখান থেকে নিস্তার পেতে পারি।
বেশিরভাগ ক্ষেত্রে পাইলস নিজে নিজে নিরাময় হয়, কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। শুধুমাত্র লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সহজেই পাইলস নির্মূল করা সম্ভব। আর স্টুল যত শক্ত হবে পাইলসের জন্য ততই খারাপ। অর্থাৎ আপনার যে মলত্যাগ করেন সেই মলটি যত শক্ত হবে বা কষা হবে ততই আপনার পাইলসের জন্য খারাপ। তাই স্টুল স্বাভাবিক হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এই জন্য আমাদের করতে হবে ফলমূল, শাকসবজি সহ এমন খাবার খাওয়া যাতে অধিক আঁশযুক্ত খাবার। পান করতে হবে পর্যাপ্ত পানি। ঝরিয়ে ফেলতে হবে শরীরের বাড়তি ওজন। তবে এতেও যদি কাজ না হয় বা অবস্থা যদি জটিল রূপ ধারণ করে তাহলে মেডিকেল ট্রিটমেন্টের নিতে হবে। অর্থাৎ আপনার যদি পাইলসের খুবই জটিল অবস্থা সৃষ্টি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে প্রতিকারের চেয়ে প্রতিরোধের পথে হাঁটাই অধিক নিরাপদ। পাইলস প্রতিরোধে সুস্থ খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যসম্মত জীবনাচার জরুরি। এর জন্য কিছু করণীয় এবং কিছু বর্জনীয় নিয়ম আমরা জেনে নেব। তো চলুন সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি একে একে জেনে নেওয়া যাক। যেমন এক নাগাড়ে লম্বা সময় চেয়ারে বসে থাকলে মলদ্বার সংলগ্ন জায়গাগুলি রক্ত চলাচল ব্যাহত হয়ে পাইলস সৃষ্টি হতে পারে। তাই পড়ালেখা বা কাজের ফাঁকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, হাঁটাহাঁটি করুন। আরও ভালো হয় যদি দাঁড়িয়ে পড়ালেখা বা কাজের পরিবেশ তৈরি করতে পারেন। পরবর্তী বিষয় হচ্ছে রিফাইন কার্ব, অর্থাৎ যে সমস্ত সাদা চাল, সাদা ময়দা, সাদা আটা, এই সমস্ত জিনিসগুলো আমাদের পরিহার করে লাল আটা, লাল চাল এবং খোসা সমেত খাবার খাওয়া অভ্যাস করতে হবে। আর ডায়েটে রাখতে হবে পর্যাপ্ত আঁশ সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি। এর পরবর্তী বিষয়টি হচ্ছে মেদ ঝরাতে হবে শরীরের। চেহারার লাবণ্য বাড়ার পাশাপাশি কমবে পাইলসের ঝুঁকিও। তবে বেশি ভারী বস্তু ওঠানো থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ মেদ ঝরানোর জন্য যেন বেশি ভারী বস্তু আমরা না ওঠায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। টয়লেট করার সময় বেশি চাপ দেবেন না, কারণ টয়লেটের সময় মলদ্বারের উপর যত বল প্রয়োগ করবেন ততই শিরা বাইরের দিকে বেরিয়ে এসে পাইলস সৃষ্টি করতে পারে। এর পরবর্তী বিষয় হচ্ছে কয়েকটি যোগাসন, যা নিয়মিত চর্চার মাধ্যমে আপনার পাইলস প্রতিরোধ করতে পারে। এই সমস্ত যোগাসনগুলি হলো যেমন গোমুখ আসন, সর্বাঙ্গাসন, শীর্ষাসন, সুপ্ত ভদ্রাসন, অশ্বিনী মুদ্রাসন এবং বিপরীত করণিত বা গোমুখাসন বা বজ্রাসন। এই সমস্ত আসনগুলি আপনারা করতে পারেন। এছাড়াও আপনারা প্রতিদিন ঘরোয়া কাজে আপনি বঙ্গাসনে অর্থাৎ বজ্রাসনে বসে অনায়াসে এটা ঠিক করতে পারেন। তো এই সমস্ত আসনগুলি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এরপরও যদি কোনো বিষয় জানা বা ইন ডিটেলস জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুদের জানার সুযোগ করে দেওয়ার জন্য তাদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।